পৃষ্ঠা ৪৫। আন্তর্জাতিক বিচারালয়। আন্তর্জাতিক ক্ষেত্রে ন্যায় বিচার ও আইনের অনুশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে আন্তর্জাতিক বিচারালয় স্থাপন করা হয়। আন্তঃরাষ্ট্রীয় সন্ধি ও চুক্তিগুলির ব্যাখ্যা দেওয়া, বিশ্ব শান্তি বিঘ্নকারী আগ্রাসী রাষ্ট্রগুলিকে চিহ্নিত করে শান্তি প্রদানের ব্যবস্থা করা আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান উদ্দেশ্য। আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডসের হেগ হেগ শহরে অবস্থিত। আন্তর্জাতিক বিচারালয়ের একটি স্বতন্ত্র সংবিধান রয়েছে। এই সংবিধানের ৩ নম্বর ধারা অনুযায়ী মোট ১৫ জন বিচারপতিকে নিয়ে আন্তর্জাতিক বিচারালয় গঠিত হয়। জাতিপুঞ্জের সনদ অনুযায়ী ৯২ নম্বর ধারা, আন্তর্জাতিক বিচারালয় জাতিপুঞ্জের মুখ্য বিচার বিভাগীয় সংস্থা। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিরোধের মীমাংসা করা এবং আন্তর্জাতিক আইন সম্পর্কিত বিষয়ে আলোচনার উদ্দেশ্যে এই বিচারালয় প্রতিষ্ঠিত হয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের সনদ স্বাক্ষরকারী সব সদস্য রাষ্ট্র আন্তর্জাতিক বিচারালয়ে বিচার প্রার্থী হতে পারে। যেসব রাষ্ট্র জাতিপুঞ্জের সদস্য নয়, তারাও শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক বিচারালয়ের সংবিধানের আওতাভুক্ত হতে পারে। তবে কোনো ব্যক্তিগত বিবাদ বিসংবাদের মীমাংসা আন্তর্জাতিক বিচারালয়ে করা যায় না। সাধারণত রাষ্ট্রগুলির মধ্যে সংঘটিত কোনো বিরোধকে কেন্দ্র করে আন্তর্জাতিক সংকট দেখা দিলে তার সমাধানের জন্য সংশ্লিষ্ট রাষ্ট্র বা রাষ্ট্রগুলি এই বিচারালয়ে দ্বারস্থ হয়। আন্তর্জাতিক বিচারালয়ের এখতিয়ার বা এলাকাকে ৩টি ভাগে ভাগ করা যায়। ১. স্বেচ্ছাধীন এলাকা। ২. আধা আবশ্যিক এলাকা। ৩. পরামর্শদানমূলক এলাকা। ১. স্বেচ্ছাধীন এলাকা। আন্তর্জাতিক বিচারালয়ে বিবদমান রাষ্ট্রগুলির সম্মতিক্রমে পেশ করা সমস্ত মামলা স্বেচ্ছাধীন এলাকার অন্তর্ভুক্ত বলে গণ্য হয়। অবশ্য বিচারালয়ে এই ধরনের মামলা আনার আগে বিবদমান রাষ্ট্রগুলিকে এই মর্মে অঙ্গীকার করতে হয় যে তারা বিচারালয়ের সিদ্ধান্ত মেনে চলবে। প্রসঙ্গত বলা যায়, আন্তর্জাতিক বিরোধ মীমাংসার জন্যে আন্তর্জাতিক বিচারালয়ের সিদ্ধান্ত মেনে নিতে কোনো রাষ্ট্রকে বাধ্য করা যায় না। পৃষ্ঠা ৪৬। ২. আধা আবশ্যিক এলাকা। জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলি কিছু বিরোধের ক্ষেত্রে স্বেচ্ছায় আন্তর্জাতিক আদালতের এখতিয়ারকে আবশ্যিক বলে মেনে নেয়। এসব বিষয়ে রাষ্ট্রগুলির স্বতঃস্ফূর্ত স্বীকৃতির প্রয়োজন হয়, কারণ বাধ্যতামূলকভাবে বা বল প্রয়োগ করে কোনো রাষ্ট্রকে আন্তর্জাতিক আদালতের বিচার প্রার্থী হতে বাধ্য করানো সম্ভব নয়। আইন সম্পর্কিত যেসব বিবাদের ক্ষেত্রে রাষ্ট্রগুলি স্বেচ্ছায় আন্তর্জাতিক বিচারালয়ের রায় মেনে নিতে রাজি হয়, সেসব ক্ষেত্রে বিচারালয়ের বাধ্যতামূলক এখতিয়ারের জন্ম হয়, অর্থাৎ সেক্ষেত্রে বিবদমান রাষ্ট্রগুলি বিচারালয়ের রায় মেনে নিতে বাধ্য থাকে। একে আধা আবশ্যিক এলাকাভুক্ত ক্ষমতা বলা হয়। যেসব বিষয় আন্তর্জাতিক বিচারালয়ের আধা আবশ্যিক এলাকার অন্তর্ভুক্ত সেগুলি হল: ১. সনদের অন্তর্ভুক্ত সমস্ত বিষয়। ২. সন্ধি বা চুক্তিপত্রের ব্যাখ্যা। ৩. আন্তর্জাতিক আইন সংক্রান্ত কোনো প্রশ্ন। ৪. আন্তর্জাতিক বাধ্যবাধকতা ভঙ্গের কোনো বিষয়। ৫. আন্তর্জাতিক বাধ্যবাধকতা ভঙ্গের ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ ও প্রকৃতি নির্ণয় ইত্যাদি। ৩. পরামর্শদানমূলক এলাকা। আন্তর্জাতিক বিচারালয় সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন সংস্থার পরামর্শদাতা হিসেবেও কাজ করে থাকে।
সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ বা জাতিপুঞ্জের অন্য যে কোনো সংস্থা আন্তর্জাতিক বিচারালয়ের কাছে প্রয়োজনে পরামর্শ চাইতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, আন্তর্জাতিক বিচারালয়ের পরামর্শ গ্রহণ করার ব্যাপারে কোনো ধরনের বাধ্যবাধকতা আরোপ করা যায় না। ওছি পরিষদ। পর্যবেক্ষকদের মতে সম্মিলিত জাতিপুঞ্জের যতগুলি সংস্থা আছে তার মধ্যে ওছি পরিষদ সবচেয়ে সফল একটি সংস্থা। ওছি পরিষদ তার কাজে 100% সফল এটা বলা যায়। ওছি পরিষদের নিরবচ্ছিন্ন প্রয়াসের ফলে টোগোল্যান্ড, ক্যামেরুন, সোমালিল্যান্ড, টাঙ্গানিকা, রোয়ান্ডা, বুরুন্ডি, নামিবিয়া, পালাউ এর মতো ওছি এলাকাসমূহ একে একে স্বাধীনতা লাভ করেছে। বর্তমানে পরিবর্তিত পরিস্থিতির দরুন কোনো ওছি এলাকার অস্তিত্ব নেই। ফলে স্বাভাবিকভাবেই সাম্প্রতিককালে ওছি পরিষদ এবং সামগ্রিকভাবে ওছি ব্যবস্থা পুরোপুরি গুরুত্বহীন হয়ে পড়েছে। জাতিপুঞ্জের মহাসচিব। সম্মিলিত জাতিপুঞ্জের কাজকর্ম পরিচালনার ব্যাপারে সচিবালয় ও মহাসচিবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা পরিষদের পরই মহাসচিব এবং তাঁর সচিবালয় কার্যকরী ভূমিকা পালন করে। একজন মহাসচিব এবং প্রয়োজনীয় সংখ্যক কর্মচারীদের নিয়ে সচিবালয় গঠিত হয়। নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে সাধারণ সভা মহাসচিবকে নির্বাচন করে থাকে। সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 98 এবং 99 নম্বর ধারায় মহাসচিবের ক্ষমতা ও কার্যাবলী উল্লিখিত হয়েছে। এই ক্ষমতা ও কার্যাবলীর ক্ষেত্রগুলি হল: 1. জাতিপুঞ্জের প্রশাসন। সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য প্রশাসক হলেন মহাসচিব। নিরাপত্তা পরিষদ, সাধারণ সভা, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ প্রভৃতির বৈঠক যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ও তার জন্য মহাসচিবের বিশেষ দায়িত্ব রয়েছে। সচিবালয়ের কাজকর্মের বার্ষিক রিপোর্ট প্রতি বছর মহাসচিব সাধারণ সভায় পেশ করে থাকেন। এছাড়া জাতিপুঞ্জের অধীনস্থ বিভিন্ন কমিশন ও কমিটি গঠন করা, সাধারণ সভার অধিবেশন আহ্বান ইত্যাদি কাজ তিনি নিজে করে থাকেন। 2. বিভিন্ন সংস্থার সমন্বয়। জাতিপুঞ্জের বিভিন্ন শাখা সংগঠন এবং বিশেষজ্ঞ সংস্থাগুলির কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করা মহাসচিবের প্রধান কাজ। জাতিপুঞ্জের বিভিন্ন সংস্থা, কমিশন ও কমিটিগুলির কাজের সুবিধার জন্য দরকারি দলিলপত্র, পরিসংখ্যান এবং তথ্যাদি সরবরাহ করা, সংস্থাগুলির আলোচনা নথিভুক্ত ও সংরক্ষণ করা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ মহাসচিবকে করতে হয়। 3. অর্থ। সম্মিলিত জাতিপুঞ্জের বাজেট তৈরি করার প্রধান দায়িত্ব মহাসচিবের। মহাসচিব জাতিপুঞ্জের কোষাধ্যক্ষের ভূমিকাও পালন করে থাকেন। তিনি জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলির বার্ষিক চাঁদা আদায় করেন। কোনো সদস্য রাষ্ট্র চাঁদা না দিলে সে সম্পর্কে তিনি সাধারণ সভার দৃষ্টি আকর্ষণ করেন। 4. সচিবালয়ের প্রশাসন। সচিবালয়ের কর্মচারীদের নিয়োগ করার ক্ষমতা মহাসচিবের হাতে ন্যস্ত করা হয়েছে। অবশ্য এক্ষেত্রে তাঁকে সাধারণ সভার নিয়মাবলী মেনে চলতে হয়। সচিবালয়ের কর্মীরা মহাসচিবের নির্দেশ অনুসারে কাজ করেন। কোনো কর্মী নিয়ম শৃঙ্খলা অমান্য করলে মহাসচিব তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারেন। 5. শান্তি ও নিরাপত্তা রক্ষা। সনদের 99 নম্বর ধারা অনুযায়ী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা দেখা দিলে মহাসচিব নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। কোনো সদস্য রাষ্ট্র
অন্য কোনো রাষ্ট্রের ভূখণ্ড আক্রমণ করলে অথবা কোনো এলাকায় শান্তিভঙ্গের কোনো গুরুতর ঘটনা ঘটলে মহাসচিব শান্তি রক্ষায় প্রধান ভূমিকা পালন করে থাকেন। নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভার মতো মহাসচিবও এসব ক্ষেত্রে সালিসি, আপোষ মীমাংসা, মধ্যস্থতা, আলাপ আলোচনা প্রভৃতি শান্তিপূর্ণ উপায়ে সমাধানের চেষ্টা করেন। 6. জাতিপুঞ্জের প্রতিনিধিত্ব। জাতিপুঞ্জের প্রতিনিধি হিসেবে মহাসচিবের ক্ষমতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোনো সংকটপূর্ণ পরিস্থিতির উদ্ভব ঘটলে মহাসচিব তাঁর মতামত প্রকাশ করে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলির ওপর প্রভাব বিস্তার করতে পারেন, অথবা জাতিপুঞ্জের তরফ থেকে তিনি গ্রহণযোগ্য যে কোনো চুক্তি সম্পাদনও করতে পারেন। জাতিপুঞ্জের সনদ এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা। আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিপুঞ্জের শান্তিরক্ষামূলক কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ কার্যকরী ব্যবস্থা রূপে চিহ্নিত হয়েছে। জাতিপুঞ্জের সনদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব ও কর্তব্য পালনের প্রতি অঙ্গীকার করা হয়েছে। পৃষ্ঠা 47। সনদের 1 নম্বর ধারা অনুসারে জাতিপুঞ্জের মুখ্য উদ্দেশ্য হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা, সমস্ত সদস্য রাষ্ট্রের যৌথ উদ্যোগ ও সমবেত প্রচেষ্টার মাধ্যমে যুদ্ধের যাবতীয় কারণ নির্মূল করার কথা এই ধারায় বলা হয়েছে। সমস্ত আগ্রাসনমূলক কার্যকলাপ এবং শান্তি ভঙ্গকারী কর্মকাণ্ড প্রতিরোধের জন্য জাতিপুঞ্জ যৌথ ব্যবস্থা গ্রহণ করবে। শান্তিপূর্ণ পদ্ধতিতে এবং ন্যায় বিচার ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার জন্য জাতিপুঞ্জের সচেষ্ট হওয়ার কথাও এই ধারায় বলা হয়েছে। সনদের 2(3) নম্বর ধারা অনুসারে সমস্ত সদস্য রাষ্ট্র শান্তিপূর্ণ পদ্ধতিতে এমনভাবে তাদের আন্তর্জাতিক বিবাদের মীমাংসার চেষ্টা করবে যাতে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও ন্যায় বিচার বিঘ্নিত না হয়। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 1939-45 ফলে বিধ্বস্ত বিশ্ব অর্থনীতির পুনর্গঠনের জন্য ব্রেটন উডস সম্মেলনে 1944 জুলাই আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের উদ্ভব ঘটে। 1945 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর থেকে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার কাজ শুরু করে। বর্তমানে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সদস্য রাষ্ট্রের সংখ্যা 191। সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। 1. উদ্দেশ্য। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের মূল উদ্দেশ্য হল 1. আন্তর্জাতিক ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আর্থিক সহযোগিতা গড়ে তোলা। 2. আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারের জন্য উপযুক্ত পরিবেশ ও সুযোগ সুবিধার বন্দোবস্ত করা। 3. এক দেশের সঙ্গে অন্য দেশের মুদ্রা বিনিময় হার স্থিতিশীল রাখতে সাহায্য করা। 4. ঋণ পরিশোধের ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলির সমস্যা দূর করতে আর্থিক সাহায্যের ব্যবস্থা করা। 5. কারিগরি সাহায্য প্রদানের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলির অর্থনৈতিক ব্যবস্থাকে আরও উন্নত করা। 6. বিশ্বজুড়ে দারিদ্র্য হ্রাস করা। 7. সর্বাধিক কর্মসংস্থান ও অর্থনৈতিক বিকাশে সাহায্য করা। 2. গঠন। একটি পরিচালক পর্ষদ, বোর্ড অফ গভর্নর্স, কার্যনির্বাহী পরিচালক মণ্ডলী, বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টরস, প্রধান পরিচালক, ম্যানেজিং ডিরেক্টরস এবং একটি সচিবালয়, সেক্রেটারিয়েট,
নিয়ে আন্তর্জাতিক অর্থভাণ্ডার গঠিত হয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের সব সদস্য রাষ্ট্রকে নিয়ে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের পরিচালন পর্ষদ বোর্ড অফ গভর্নর্স গঠিত হয়। এই পর্ষদকে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সর্বোচ্চ কর্তৃপক্ষ বলা হয়। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের মূল কাজকর্মের দায়িত্ব পরিচালক পর্ষদের হাতে রয়েছে। পরিচালক পর্ষদের মিটিং বছরে একবার মাত্র অনুষ্ঠিত হয়। পর্ষদে ভোটাভুটির সময় সব সদস্য রাষ্ট্রের ভোটাধিকার সমান নয়। যে সদস্য রাষ্ট্র আন্তর্জাতিক অর্থভাণ্ডারকে চাঁদা বাবদ বেশি অর্থ দিয়ে থাকে, সেই সদস্য রাষ্ট্রের ভোট সংখ্যা অন্যদের তুলনায় বেশি। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু সবচেয়ে বেশি অর্থ চাঁদা বাবদ দেয়, তাই তার ভোট সংখ্যা বেশি। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের এছাড়া একটি কার্যনির্বাহী পরিচালক মণ্ডলী বোর্ড অফ এক্সিকিউটিভ ডাইরেক্টরস রয়েছে। এই কার্যনির্বাহী পরিচালক মণ্ডলীর সদস্য সংখ্যা 24। প্রতি সপ্তাহে কার্যনির্বাহী পরিচালক মণ্ডলীর বৈঠক বসে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার পরিচালক পর্ষদের যাবতীয় কাজকর্ম কার্যনির্বাহী পরিচালনা মণ্ডলী করে থাকে। কার্যনির্বাহী পরিচালক মণ্ডলীর রয়েছেন একজন প্রধান পরিচালক। তিনি কার্যনির্বাহী পরিচালক মণ্ডলীর সদস্যদের মধ্য থেকে নিযুক্ত হন। প্রধান পরিচালক কার্যনির্বাহী পরিচালক মণ্ডলীর সভায় সভাপতিত্ব করেন। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের একটি সচিবালয় রয়েছে। সচিবালয়ের কর্মীরা আন্তর্জাতিক অর্থভাণ্ডারের দৈনন্দিন কাজকর্ম সম্পাদনা করেন। 3. কার্যাবলী। একটি অর্থভাণ্ডারের উল্লেখযোগ্য কার্যাবলী হল: 1. অর্থনৈতিক তত্ত্বাবধান। আন্তর্জাতিক অর্থব্যবস্থার ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম তত্ত্বাবধান আন্তর্জাতিক অর্থভাণ্ডারের প্রধান কাজ। আন্তর্জাতিক অর্থভাণ্ডার সারা বিশ্বের আর্থিক পরিস্থিতির পর্যালোচনার পাশাপাশি সদস্য রাষ্ট্রগুলির আর্থিক নীতিরও পর্যালোচনা করে থাকে। 2. ঋণ দান। আন্তর্জাতিক অর্থভাণ্ডার সদস্য রাষ্ট্রগুলিকে স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী ভিত্তিতে ঋণ দিয়ে থাকে। 3. উন্নয়নে সহযোগিতা। সদস্য রাষ্ট্রগুলির উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক অর্থভাণ্ডার বিশেষ সহযোগিতা দিয়ে থাকে। আর্থিক ক্ষেত্রে কিভাবে যথাযথ নীতি নির্ধারণ করা যায় সে ব্যাপারে আন্তর্জাতিক অর্থভাণ্ডার প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। 4. পরামর্শ দান। আর্থিক ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলির উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ আন্তর্জাতিক অর্থভাণ্ডার দিয়ে থাকে। স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে এ ধরনের পরামর্শ অত্যন্ত মূল্যবান। 5. অর্থনৈতিক গবেষণা। আন্তর্জাতিক অর্থভাণ্ডারে একটি অন্যতম কাজ হল সদস্য রাষ্ট্রগুলির অর্থব্যবস্থা ও আর্থিক নীতি নিয়ে গবেষণা চালানো। এ ধরনের গবেষণা চালিয়ে সদস্য রাষ্ট্রগুলির অর্থনীতির গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে বা কোন কোন ক্ষেত্রে তাদের সমস্যা রয়েছে সে ব্যাপারে আলোকপাত করে থাকে। 6. আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে সহায়তা। সদস্য রাষ্ট্রগুলির আর্থিক স্থিতিশীলতা যাতে বজায় রাখা যায় তা দেখা এবং সে বিষয়ে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া আন্তর্জাতিক অর্থভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ কাজ। 7. আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সহায়তা। সদস্য রাষ্ট্রগুলি যাতে আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি রপ্তানির ক্ষেত্রে ঘাটতি মিটিয়ে এগিয়ে যেতে পারে তা দেখাশোনা করাও আন্তর্জাতিক অর্থভাণ্ডারের একটি কাজ। আন্তর্জাতিক বাণিজ্যের একটা বড় অংশ উন্নত দেশগুলির করায়ত্তে থাকে। পৃষ্ঠা 48।
এই অবস্থার স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলি বিশেষ করে রপ্তানি বাণিজ্যে কিভাবে অংশ নিতে পারে সে ব্যাপারে আন্তর্জাতিক অর্থভাণ্ডারে সহায়তা দিতে থাকে। ৮. পরিপোষক আর্থিক বিকাশ। পরিবেশের কোনো ক্ষতি না করে সদস্য রাষ্ট্রগুলি কিভাবে তাদের আর্থিক বিকাশ ঘটাতে পারে সে ব্যাপারে আন্তর্জাতিক অর্থভাণ্ডার যথাযথ পরামর্শ ও সহায়তা দিয়ে কার্যকারী ভূমিকা পালন করে থাকে। ৯. দারিদ্র্য হ্রাস। আন্তর্জাতিক অর্থভাণ্ডার সদস্য রাষ্ট্রগুলির, বিশেষ করে স্বল্পোন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রগুলির দারিদ্র্য হ্রাসের ব্যাপারে গঠনমূলক কাজ করে থাকে। নিম্ন আয়ের দেশগুলিকে এজন্য বিনা সুদে ঋণ দিয়ে থাকে আন্তর্জাতিক অর্থভাণ্ডারে। একে IMF এর PRGT কর্মসূচি বলা হয়। কোভিড-19 শুরুতে IMF PRGT এর মাধ্যমে স্বল্পোন্নত সদস্য রাষ্ট্রগুলিকে $35 বিলিয়ন ঋণ দিয়েছে। এভাবে হাইতির মতো বিশ্বের দরিদ্রতম দেশগুলি উপকৃত হয়েছে। ১০. প্রযুক্তিগত জরুরি সহায়তা। আন্তর্জাতিক অর্থভাণ্ডারে বসে পড়া অর্থনীতিকে চাঙ্গা করার জন্য তার জরুরি তহবিল থেকে আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে। 1997 খ্রিস্টাব্দে তীব্র আর্থিক সংকটের সময় দক্ষিণ কোরিয়া এই সাহায্য নিয়ে উপকৃত হয়েছিল। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের ফলে যেসব দেশ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে তাদের সেই সংকট কাটিয়ে উঠতে জরুরি তহবিল থেকে সহায়তা দিয়ে থাকে IMF। ৪. মূল্যায়ন। আন্তর্জাতিক অর্থভাণ্ডার আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারে এবং সদস্য রাষ্ট্রগুলির আর্থিক অবস্থার উন্নয়নে বিপুল সাহায্য করলেও সমালোচকরা নানা দিক থেকে IMF এর কাজের সমালোচনা করেছেন। তাদের সমালোচনার মূল বক্তব্যগুলি হল: ১. আন্তর্জাতিক অর্থভাণ্ডার স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলিকে যে ঋণ দেয় তার সঙ্গে কতগুলি শর্ত জুড়ে দেয়। এই শর্তগুলি পুঁজিবাদী ধনী দেশগুলির চাপিয়ে দেওয়া শর্ত। এসব শর্ত পূরণে তাদের স্বার্থসিদ্ধি ঘটে। ২. শর্তাধীন অর্থ সাহায্য দিতে গিয়ে IMF স্বল্পোন্নত দেশগুলিকে ঋণের ফাঁদে জড়িয়ে ফেলে। ঋণের চেয়ে সুদের পরিমাণ শেষে এমন জায়গায় পৌঁছয় তারা আর ঋণ শোধ করতে পারে না। ৩. অনেকে মনে করেন IMF এর ঋণ ও অর্থ সাহায্য নিতে গিয়ে যেসব শর্ত মেনে চলতে হয় তার ফলে ঋণগ্রহীতা দেশগুলির জাতীয় সার্বভৌমত্ব ও স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। পরিশেষে বলা যায়, সমালোচনা সত্ত্বেও একথা অনস্বীকার্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশেষ করে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলির অর্থনীতির বিকাশে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের অবদানকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। IMF এর অর্থনৈতিক নজরদারি, ঋণ দান এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়ে প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে যে কাজ করে থাকে তার গুরুত্বকে অস্বীকার করা যায় না। পড়া চলছে পরের ফাইলে।